কে বাংলাদেশের প্রথম ফাইন আর্ট ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ফটোগ্রাফির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা এই বিকেলে সবাই এখানে সমবেত হয়েছি একটি উদ্যোগকে বাস্তব রূপ দেওয়ার জন্য। সেই উদ্যোগটি শুরু হয়েছিল গত বছর থেকে। আমরা ফটোগ্রাফিতে একজন প্রতিশ্রুতিশীল তরুণ দেশীয় আলোকচিত্রীকে গত বছর থেকে পুরস্কৃত করে আসছি। পুরস্কারটির নাম ফটোফি বর্ষসেরা আলোকচিত্র পুরস্কার বা ইংরেজিতে ফটোগ্রাফার অব দ্য ইয়ার। এই বছর আমরা বরাবরের মতোই তেমনি একজন প্রতিশ্রুতিশীল আলোকচিত্রীকে পুরস্কৃত করতে যাচ্ছি। পুরস্কৃত করার জন্য আমাদের দেশের স্বনামধন্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ সাহেব, আরও উপস্থিত আছেন দেশের খ্যাতিমান কথাসাহিত্যিক মইনুল হাসান সাবের সাহেব, আমাদের মাঝে আরও আছেন কথাসাহিত্যিক আন্দালিব রাশদি এবং আমাদের মাঝে আছেন সেই বিজয়ী আলোকচিত্রী। আমাদের মাঝে আরও একজন আছেন যার সহযোগিতা আমাদের এই আজকের অনুষ্ঠানকে আরও বেশি সুদীপ্ত করেছে। তিনি আমাদের হেলাল ভাই, তিনি হেলাল সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি রাঁচি গ্রন্থ নিকেতনের কর্ণধার, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটিতে তিনি আমাদের সামনে তার সাহায্যের হাতটি বাড়িয়ে দিয়েছেন। আমি এখন অনুরোধ জানাবো আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথিদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। চঞ্চল মাহমুদ সাহেব, মইনুল হাসান সাহেব এবং আন্দালিব রাশদি সাহেব, একটু যদি আমি এখন আমাদের যে আজকে আমাদের আলোকচিত্রী, যিনি বিজয়ী আলোকচিত্রী জনাব কামরুজ্জামান সাহেবকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অতিথিদেরকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে আমাদের ফটোফির সদস্য জেনিফার। আমি তাকে অনুরোধ করছি ফুল দিয়ে আমাদের অতিথিদেরকে বরণ করে নিতে। আমি হেলাল ভাইকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হেলাল ভাই, অনুরোধ করছি আপনাকে মঞ্চে এসে আমাদের সাথে যোগ দিন। হেলাল ভাই সম্পর্কে একটু বলে নিই আগে আমরা এই পুরস্কারটি গত বছর থেকে দেওয়া শুরু করেছি এবং আমরা এককভাবেই পুরস্কারটি দেই। তো কিন্তু এবার কেন জানি মনে হলো হঠাৎ হেলাল ভাই যেহেতু আমাদের সাথে আছেন, তিনি একজন বলবো এখনকার প্রতিশ্রুতিশীল একজন প্রকাশক, তার সাথে হঠাৎ যখন আমি শেয়ার করলাম ব্যাপারটা, তিনি সানন্দে রাজি হলেন যে এটার সাথে যদি কোনোভাবে রাঁচি গ্রন্থ নিকেতন বা হেলাল সাহেব নিজেও যদি মানে ইনভলভ হতে পারেন আর কি। তো তাকে যখন বললাম তিনি সানন্দে রাজি হয়ে গেলেন। এর জন্য আমরা তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমরা তার জন্য একটা তালি দিতেই পারি। তো আজ যাকে যিনি আজ বিজয়ী বা এই পুরস্কারটি পেতে যাচ্ছেন, তার সম্বন্ধে কিছু বলার আগে আমি একটু ফটোগ্রাফি সম্পর্কে দু একটা কথা বলতে চাই। আমি ফটোগ্রাফির ক্রিয়েটিভ হেড। আমরা গত বছর বই মেলায় এই ফটোগ্রাফিক সংগঠনটি তৈরি করি বা শুরু করি। তো গত বছর থেকে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম নেই হাতে ফটোগ্রাফির উন্নয়নের স্বার্থে। তার মধ্যে একটি হলো যে আমরা প্রতি সপ্তাহে একজন আলোকচিত্রীকে বিজয়ী করি ফটোগ্রাফার ফটো অফ দি উইক হিসাবে, তার ছবি ছাপা হয়। আমরাই বোধহয় প্রথম যারা একটি সংগঠন হিসেবে পত্রপত্রিকায় ছেলে মেয়েদের ছবি ছাপানোর উদ্যোগটি নেই। তারপর আমরা শুরু করি যে ফটো অফ দি মান্থ, আমরা একটি ছবিকে মাসের সেরা ছবি হিসেবে নির্বাচিত করে থাকি এবং সেই মান্থ হয়েছে, এবার ফটো অফ দি ইয়ার করাও আমাদের দায়িত্বে পড়ে বলে আমরা মনে করি। সেই চিন্তা থেকে আমরা শুরু করলাম গত বছর থেকে, যেই বছর আমাদের প্রতিষ্ঠানটির যাত্রা শুরু, সেই বছর থেকে আমরা শুরু করলাম যে ফটোগ্রাফার অফ দি ইয়ার পুরস্কার এটা দেওয়া যায়।
আমরা আপনাদেরকে বলে রাখি ফটোগ্রাফার অফ দি ইয়ার শব্দটি বা শব্দগুচ্ছটি এটির অর্থগত দিক থেকে আমরা এটার সাথে মানে আমরা বলতে চাই না, আমরা বলতে চাই এটা তাৎপর্যগত দিক। আমরা বলছি না যে ফটোগ্রাফার অফ দি ইয়ার যিনি, তিনি ওই বছর মানে কোনো সেরা কাজ করেছেন বা সেরা কোনো কিছু অবদান রেখেছেন সেটা না। তিনি তার সবসময় প্রতি বছরই তিনি বা তার কর্মজীবনে তিনি কোনো না কোনো অবদানের ছাপ তিনি রেখেই যাচ্ছেন। আমরা শুধু এই নামের জন্য মানে ফটোগ্রাফার অফ দি ইয়ার একটি নাম শুধু, কিন্তু আসলে আমরা তাকে তার শেষ পর্যন্ত তার একটি ন্যূনতম অবদানের স্বীকৃতি স্বরূপই আমরা এই পুরস্কারটির জন্য ওই বিজয়ীকে নির্বাচন করি। তো ফটোফি বাংলা আমাদের দাবি যে ফটোফি আমাদের বাংলাদেশের প্রথম ফাইন আর্ট ফটোগ্রাফি বিষয়ক একটি সংগঠন। আমাদের বেশ কিছু প্রকাশনা আছে, আপনারা জানেন আমরাই প্রথম যারা বাংলাদেশের প্রথম ফটোগ্রাফি ডিকশনারি প্রকাশ করি। তারপর একের পর এক বেশ কিছু বই আমরা প্রকাশ করি ফটোগ্রাফির স্বার্থে। যাই হোক, আমি আর আমাদের নিজের ঢোলার না পিঠাই, এবার আমরা কামরুজ্জামান সাহেব সম্পর্কে একটু জানার চেষ্টা করব। কামরুজ্জামান ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার 2012 বিজয়ী। আজকের দুনিয়া দ্রুত গতিতে ধাবমান, মানুষ শুধু ছুটছে তো ছুটছেই, কোনো দিকে তাকানোর সময় তাদের নেই। কিন্তু এই পরিস্থিতিতেও একজন মানুষকে একটি ছবি সহসাই থামিয়ে দিতে পারে। মানুষকে তার পরিপার্শ্ব নিয়ে চিন্তা করতে বাধ্য করার ক্ষমতা রাখে আলোকচিত্র। এখানেই ছবির মূল শক্তি, এবং এই শক্তি অন্যান্য শিল্প মাধ্যম থেকে আলোকচিত্রকে করেছে ব্যতিক্রম। কামরুজ্জামান তাই মনে করেন। এই কারণে তিনি আলোকচিত্রকে ভালোবাসেন এবং এই ভালোবাসা থেকে তার আলোকচিত্রী হয়ে ওঠার সিদ্ধান্ত। একজন ফটো সাংবাদিক হিসেবে তাকে চলমান ঘটনা এবং সমকালীন বিষয়ের পেছনে ছুটতে হয়। একই সঙ্গে একজন প্রামাণ্য আলোকচিত্রী বা ডকুমেন্টারি ফটোগ্রাফার হিসেবে একটি বিষয় বা ঘটনার গভীরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাড়িত করে তাকে। কামরুজ্জামানের জন্ম 1979 সালে নৈসর্গিক পরিবেশ ঘেরা চট্টগ্রামে। 2004 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর শ্রেণীতে পড়ার মাঝপথে থেকে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। বছর দুয়েক পর পাঠশালা দক্ষিণ এশীয় আলোকচিত্র ইনস্টিটিউটে 3 বছর মেয়াদী কোর্সে ভর্তি হন এবং 2009 সালে উত্তীর্ণ হন। কামরুজ্জামান বর্তমানে দেশের বাণিজ্য সংবাদ নির্ভর দৈনিক বণিক বার্তার আলোকচিত্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র অবস্থায় কাজ শুরু করা জামান প্রায় 13 বছরের কর্মজীবনে দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। শুরু করেছিলেন দৈনিক প্রথম আলোর প্রদায়ক লেখক হিসেবে। দৈনিক ইত্তেফাকে প্রদায়ক ফিচার লেখক ও আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন। 2005 সালে যোগ দেন আজা ফ্রান্স প্রেসে বা এএফপির ঢাকা ব্যুরোতে। তিনি এই ফরাসি বার্তা সংস্থাটির বাংলা বিভাগে 1 বছর সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2006 সালে স্থায়ীভাবে নেমে পড়েন পেশাদারী ফটো সাংবাদিকতায়। দেশের প্রথম অনলাইন সংবাদপত্র bdnews24.com এ 1.5 বছর স্টাফ ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2008 এ বিশ্বের অন্যতম প্রধান সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সির ঢাকা ব্যুরোতে যোগ দেন। বাংলাদেশের প্রথম আলোকচিত্র গ্রন্থাগার দ্রিকের আলোকচিত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2010 সালের জুনে থেকে তিনি এই কাজটি করছিলেন। একই সঙ্গে দ্রিকের সংবাদচিত্র সংস্থা দ্রিক নিউজের ফটো এডিটর পদে ছিলেন 16 মাস। পালন করেছেন ছবি মেলা 6 এর মিডিয়া ম্যানেজারের দায়িত্ব। 2011 সালের অক্টোবর থেকে বণিক বার্তায় কাজ করছেন। ফটো সাংবাদিকতার ভাষা ও আঙ্গিক একটু একটু করে পাল্টে দেওয়ার প্রয়াসে ফটো সাংবাদিকতার দক্ষতা ও বোঝাপড়ায় কামরুজ্জামানের মুন্সিয়ানার ছাপ স্পষ্ট। ধন্যবাদ সবাইকে। এই ছিল মোটামুটি তার একটি সংক্ষিপ্ত পরিচিতি। ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পুরস্কার প্রদানের পালা। আমি শ্রদ্ধেয় চঞ্চল মাহমুদ সাহেবকে, আমাদের প্রধান অতিথি, তাকে কামরুজ্জামান ভাইয়ের হাতে ক্রেস্টটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো এবং সবাইকে এতে যোগ দেওয়ার জন্য অনুরোধ রইল। আচ্ছা, ওই পাশ থেকে দীপ্ত ভাই আছে তো? আমি নাই।
কথা বলি সেটা হচ্ছে যে আজকে তো সম্মানিত বোধ করছি সেটা হচ্ছে যে একজন আলোকচিত্র শিল্পী আর একজন আলোকচিত্র শিল্পীর একটি পুরস্কার দেওয়া হচ্ছে। আমার মনে আছে যে সচিবের ছেলেদের ফটোগ্রাফার কেন হয়েছিলাম পরিবার থেকে বিতাড়িত হয়েছিল ৭৭ সালে, আর আজকে ২০১৩। অনেক কিছু মনে পড়ছে, ভিতরে খুব কষ্ট হয়। সচিবের ছেলে কি ফটোগ্রাফার হতে পারে না? আমার বড় ভাই কিন্তু আমার ক্লাসে আছে, দেব অবশ্যই দেব। এটা সবচেয়ে বিরাট ব্যাপার আমার কাছে। আলোকচিত্র শিল্পী পুরস্কার। হ্যাঁ, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে কামরুজ্জামান ভাই থাকেন, আরো কিছু নেওয়া বাকি আছে আপনার। তো এখন জামান ভাইয়ের হাতে আমি সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ করব প্রিয় লেখক আমদানিব রাজদি সাহেবকে। হ্যাঁ, আমরা মনে করি অর্থযোগ ছাড়া কোনো মানে পুরস্কার অতটা শক্তিশালী হয়ে দাঁড়ায় না বলে আমাদের বিশ্বাস। তো সেই থেকে এখন ১০,০০০ টাকা নগদ তুলে দিচ্ছেন আমাদের প্রিয় কথা সাহিত্যিক এবং সাপ্তাহিক ২০০০ সম্পাদক মইনুল হাসান সাবের সাহেব। এবার আমি আমাদের এই আয়োজন এবং গতবারের আয়োজনে আমাদের সাথে ছিলেন জনাব আমদানিব রাজদি, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শ্রেষ্ঠ ফটোগ্রাফার চন্দ্র মাহমুদ আমার ছোট ভাই, যেরকম একটা মানে ক্রেডিট নেওয়ার জন্য আমার মনে হয় আমার জন্য একবার হাততালি। আমি তার বড় ভাই, দেখার একটা ব্যাপার আছে। মইনুল হাসান সাহেবের দেশের সত্যি সত্যি অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক। আজকের পুরস্কার বিজয়ী ফটোগ্রাফার, সৃজনশীল ফটোগ্রাফার কামরুজ্জামান, হেলাল সাহেব, উপস্থিত সুধী মন্ডলী, যারা ক্যামেরা নাড়াচাড়া করেন এদের দুইটা ভাগ আর কি। যারা এক ধরনের লোক আছেন যারা ক্যামেরা জ্ঞানী, আরেক ধরনের লোক ক্যামেরা মূর্খ। তো এটা হচ্ছে ফটোফির দ্বিতীয় উৎসব, দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ফটোগ্রাফার কে পুরস্কৃত করতে যাচ্ছে বা করা হয়েই গেছে। এবং একই সাথে ফটোফি ফটোমূর্খ পরপর দুবারের জন্য আমাকে মনোনীত করেছে। গতবার মইনুল হাসান সাহেবের অনুপস্থিত ছিলেন, সুতরাং আমাকে সুদীপ্ত সালাম জোর করে নিয়ে এসছে, থাকতে হবে আপনাকে, আপনি যে ফটোমূর্খ এটার প্রমাণ দিতে হবে। এবার আরো একবার ডেকেছে পরপর দ্বিতীয়বার ফটোমূর্খ প্রমাণ করার জন্য। এখন কিন্তু সবচেয়ে এই অঞ্চলের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার মনে হয় ফাঁসির ব্যাপারটা ফটোগ্রাফারের চেয়ে ভালো কেউ করতে পারে না। সবার আগে ফটোগ্রাফার কি করে? সবার আগে ফ্রেম করে, শুট করে, তারপরে হ্যাং করে। এই হচ্ছে ফটোগ্রাফারের কাজ। সুতরাং আমার মনে হয় এখনকার যে দাবি, সে দাবির জন্য ফটোগ্রাফারের প্রয়োজন সবচেয়ে বেশি। জ্যাক লন্ডন খুব বড় একজন ঔপন্যাসিক, চেহারাও খুব সুন্দর, মানে সাবের আর চঞ্চল একসাথে মিলালে যেরকম চেহারা হবে এরকম সুন্দর চেহারা। এবং তার বন্ধু আর্নল্ড জেন্টি, উনি হচ্ছেন খুব বড় ফটোগ্রাফার, পোর্ট্রেট ফটোগ্রাফার। যেহেতু জ্যাক লন্ডনের চেহারা খুব সুন্দর, প্রায় তার এরকম পোর্ট্রেট ফটোগ্রাফার খায় শুধু, এবং বন্ধু ছবি তুলেছিল। এবং ছবিটার একটা পর্যায়ে এত ভালো লেগে গেল যে উনি এত প্রশংসা শুরু করলেন এবং বললেন যে এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পোর্ট্রেট। এবং এটা যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পোর্ট্রেট, আমার ধারণা তুমি যে ক্যামেরায় ছবি তুলেছ এটাও পৃথিবীর সবচেয়ে দামি ক্যামেরা। তো তখন সেই ফটোগ্রাফার বন্ধুটি বলল, জ্যাক, তোমার বেশ কয়েকটা উপন্যাস আমি পড়েছি, আমার ধারণা এগুলি পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস, এবং আমার ধারণা তুমি যে টাইপ করেছো সেটা বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠ টাইপ রাইটার। আসলে
ক্যামেরাও না, টাইপরাইটারও না, মানুষটাই হচ্ছে আসল। এখন আজকে আমাদের যারা অতিথি তার মধ্যে নারীর সংখ্যা কম। একটা সময় ছিল ফটোগ্রাফারদের বাজার খুব ভালো ছিল, কারণ ফটোগ্রাফাররা অন্ধকারের কাজ ভালো করে। এখন টেকনোলজি এতটা ডেভেলপ করে গেছে, অত বেশি অন্ধকারের দরকারও বোধ হয় না। আমাদের প্রিয় ফটোগ্রাফার কামরুজ্জামানের যে বিবরণী সবার সামনে সালাম পেশ করেছে, আমিও পড়লাম। কামরুজ্জামানের সাথে আমার আগে দেখা সাক্ষাতের সুযোগ হয়নি। আমার মনে হয় ইটস এ গুড বিগিনিং। এখন থেকে আমাদের যোগাযোগ থাকবে এবং আমি আজকে এই সুযোগে এবছরের শ্রেষ্ঠ ফটোগ্রাফারকে অভিনন্দন জানাবার একটা সুযোগ নিতে চাই। এবং সেই সাথে ফটোপি গতবার 5,000 টাকা পুরস্কার দিল, এবার 10,000, এবং আমার বিশ্বাস আগামীতে 40 হয়তো হয়েই যাবে। এবং এইভাবে যদি বাড়তে থাকে জিওমেট্রিক্যালি, সম্ভবত এটা পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার একসময় পরিণত হয়েও যেতে পারে। আমার আরেকটা সৌভাগ্য, মানে অন্তত এখানে দাঁড়াবার, যে চঞ্চল মাহমুদ আমার ছবি তুলেছেন। চঞ্চল মাহমুদ যার ছবি তোলে তার তো সেলিব্রিটি না হয়ে কোনো উপায়ই নেই। সবাইকে অনেক ধন্যবাদ, ফটোপিকে, সালামকে, চঞ্চল মাহমুদ এবং আজকের এই সমাবেশ সকলকে। কামরুজ্জামানকে আবার অভিনন্দন। জনাব আন্দালিব রাজদিকে এবার বক্তব্য রাখতে অনুরোধ জানাবো সাপ্তাহিক 2000 পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট কথা সাহিত্যিক মইনুল আহসান সাবের সাহেবকে। প্রথমে কামরুজ্জামানকে অভিনন্দন, তার উপলক্ষে এখানে আসা, তাকে দেখা, তার তোলা ছবিকে এখানে আছে সালাম সুদীপ্ত। এখানে আমার মনে হয় যে ওনার তোলা কিছু ছবি যদি এখানে থাকতো তাহলে আমাদের সুযোগ হতো যে উনি আসলে কতটা সৃজনশীল, সেই ছবিগুলো দেখার সুযোগ আমাদের হতো, সৌভাগ্য হতো। তো আমার মনে হয় যে আমরা নিশ্চয়ই পরে কোনো এক সময় সেই ছবিগুলো দেখার সুযোগ পাবো আর কি। ফটোগ্রাফি আমার যতদূর ধারণা, আমি যতদূর জানি যে খুব বেশি দিন হয়নি কাজ শুরু করেছে। ফটোগ্রাফার এবং ফটোগ্রাফি এই দুজনের যে বন্ধন, এদের এই নিয়ে যে সংগঠন, আমার মনে হয় বাংলাদেশে বোধহয় খুব একটা বেশি নেই, আবার খুব যে একটা কম আছে তাও বোধহয় না। কিন্তু এই অল্প সময়ের মধ্যে ফটোগ্রাফি যেটা করতে পেরেছে সেটা মানে আমি সুদীপ্ত সালাম এবং আরও যারা আপনারা জড়িত আছেন এই সংগঠনের সঙ্গে, তাদের কর্মতৎপরতা, তাদের উদ্যোগ, তাদের কর্মস্পৃহা, মানে আমার খুব আন্তরিক মনে হয় এবং চেষ্টাটাও আন্তরিক এবং প্রবল মনে হয়। কারণ আমি সবগুলো অনুষ্ঠানে আসতে পারিনি, দর্শক হিসেবেও না, কিন্তু যেটা হয়েছে আমি অনেকগুলো অনুষ্ঠানের কথা শুনেছি। এই অল্প সময়ের মধ্যে তারা অনেক বেশি কাজ করেছেন, এটাই হচ্ছে মূল কথা। আপনারা যারা ছবি তুলছেন তারা সবাই অত্যন্ত একটি সৃজনশীল কাজের সঙ্গে জড়িত আছেন। আমি নিজে লেখালেখির চেষ্টা করি, আমার মাঝে মাঝে মনে হয় যে আমি একটু চেষ্টা করে দেখি না ছবি তোলা যায় কিনা। তো আমি চেষ্টা করে দেখেছি, এই কাজটা আমি মোটেও পারি না। মানে আমি পারি না সেজন্যই কঠিন তা না, কাজটা আসলেও কঠিন, একটা ভালো ছবি তোলা। তো আপনারা যারা ভালো ছবি তুলছেন তাদের সেই জন্য তাদের প্রতি একটা ঈর্ষা হয়তো আমার ভেতরে কাজ করছে, আবার একটা ভালোবাসাও কাজ করছে যে আপনারা একটা ভালো কাজ করছেন। একটা ছবি যেটা হয় যে ছবির সাথে আমি একজন দর্শক হিসাবে আমি যত সহজে কমিউনিকেট করতে পারছি, এটা হয়তো অন্য কোনো মাধ্যমের সাথে এত সহজে কমিউনিকেট করা যায় না। বা একটি ছবি একটা স্বল্প পরিসরের মধ্যে যত কথা বলতে পারে, অন্য কোনো মাধ্যমে সেই তত বেশি কথা বলা বোধহয় সম্ভব নয়। আমি চঞ্চল, আমার অনুজ, যদিও আমার দীর্ঘদিনের বন্ধু, ওর তোলা অনেক ছবি দেখেছি, ছবিগুলো মনে হয় যে কথা বলছে। আপনারা যেসব ছবি তুলছেন, সুদীপ্ত সালামের ছবি, তোলা ছবি আমি দেখেছি, অনেকগুলোই হচ্ছে ছবি আসলে কথা বলে। একজন ভালো ফটোগ্রাফার তিনি, যিনি তার তোলা ছবিকে যত বেশি কথা বলাতে পারবেন। শুধু একটি কথা না, একটি ছবি হয়তো মাল্টি ডাইমেনশন থাকতে পারে, একটি ছবি ভিন্ন ভিন্ন মাত্রা পেতে পারে।
যত বেশি মাত্রা সংযোজিত হবে একটি ছবি তত বেশি মূল্যবান হবে। তো আমি ধারণা করি যে আপনারা এখানে যারা আছেন সবাই সেই কাজটি করছেন, ভবিষ্যতে সেই কাজটি আরও ভালোভাবে করবেন। এই দেশে ফটোগ্রাফির ক্ষেত্রে ফটোগ্রাফারদের জন্য আরও অনেক বেশি কাজ করবেন, আরও অনেক গুণী ফটোগ্রাফারকে তারা তাদের উদ্যোগের জন্য অভিনন্দন জানাবার বা পুরস্কার দেওয়ার একটা আরও বেশি বেশি সুযোগ তৈরি করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। কামাল জামালকে আবার অভিনন্দন। এবার কিছু বলার জন্য আমি অনুরোধ জানাবো রাঁচির গ্রন্থ নিকেতনের কর্ণধার হেলাল ভাইকে। হেলাল ভাই কিছু বলবেন। পুরস্কার গ্রহণ করছেন আর কি কামরুজ্জামান ভাই। সবাইকে শুভেচ্ছা, স্বাগত অতিথিদের শুভেচ্ছা। আমাকে এখানে করেছে সুদীপ্ত সালাম ভাই। আমি করার জন্য আমি নিজে গর্ববোধ করছি এবং কৃতজ্ঞতার কাছে। ভবিষ্যতে আমি তাদের সাথে আছি, থাকবো, সহযোগিতা করবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমরা আলোকচিত্রীর অনুভূতি শুনবো সবার শেষে। এবার প্রধান অতিথির বক্তব্যের পালা। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন স্বনামধন্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ সাহেব, জনাব চঞ্চল মাহমুদ সাহেব। শুভ সন্ধ্যা। আজকে পৌঁছাতে একটু মনে দেরি হয়ে গেছিল, মনে ভাবছিলাম, কিন্তু যেখানে টাইম মতো পৌঁছেছি। আর এই প্রথম মনে আমি বেরিয়েছি, কারণ আমার 2বার হার্টে অপারেশন হয়েছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে বেঁচে আছি আর কি। তো আজকের এই অনুষ্ঠানে এসে একটা কথা খুব মনে পড়ছে আমার সহ্য শিক্ষক আলোকচিত্রাচার্য মরম বেগ সাহেবকে, যিনি আমাদের স্বপ্ন দেখেছিলেন আলোকচিত্র শিল্পী হবার। তো ওনার কথা না বললেই নয়, কারণ যেরকম আমি বলবো যে বাংলাদেশকে অস্বীকার করা হয়, যেরকম বঙ্গবন্ধুর নাম না বললে সেরকম আমাদের বেগ সাহেবের কথা না বললে সব কিছু যেন অসমাপ্ত রয়ে যায়। এখানে আমার 2 বড় ভাই আছেন, ব্র্যাকেটিংয়ের মধ্যে বসেছিলাম আর কি। তো সাবের ভাই আর আন্দালের ভাই তো আমার মানে খুব কাছের একটা মানুষ। উনি যখন আন্দালের ভাই যখন বাংলাদেশ বিমানের এমডি ছিলেন তখন আমার স্টুডিওতে এসেছিলেন, ছবি তুলেছিলাম, মনে আছে। সবার সঙ্গে সখ্যতা আছে। আমরা সেই সময়ের আলোকচিত্র শিল্পী যখন এই দেশের আলোকচিত্র শিল্প হাঁটিয়ে পালন করছে। বাংলাদেশের সবচাইতে আলোচিত সেক্টর হচ্ছে ফটোগ্রাফি, আর সবচাইতে অবহেলিত সেক্টর হচ্ছে ফটোগ্রাফি। কারণ কোনো সরকার প্রধানই আমাদের কোনো কিছু দেননি, আমাদের ডাকেননি, আমাদের মাথায় হাত বোলাননি। তবে এটা স্বীকার করতে হবে, সবচাইতে যে বেশি সেক্টরে যে অ্যাওয়ার্ডগুলো আছে সেটা হচ্ছে ফটোগ্রাফারদের, আলোকচিত্র শিল্পীদের। এখন তো মনে হয় যে ক্রিকেটার হলে খুব সুবিধা করতাম। সচিবের ছেলে ফটোগ্রাফার হয়েছে, তাই বাসা থেকে বিতাড়িত হতে হয়েছে। পড়াশোনা করেছি পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পলিটিক্যাল সায়েন্স মাস্টার্স। তো অনেক পত্রিকায় কাজ করেছি। 2 ভাই আমার সামনে আছেন, ওনাদের লেখা পড়ে পড়ে আমাদেরও লেখার খুব ইচ্ছা হতো। আমরাও কম লিখি নেই, কলম দিয়ে আগুনও বেরিয়েছে, 17 অ্যারেস্ট হয়েছি। কত দুঃখ কষ্ট, অনেক স্মৃতি মনে পড়ে এই জায়গায় আসতে। অনেকদিন পর আসলাম আমি। তবে আজকে ভালো লাগছে যে একজন আলোকচিত্র শিল্পী একজন আলোকচিত্র শিল্পীকে সম্মান প্রদান করেছেন। এই জন্য আমার ছোট ভাই যে সামনে বসে আছেন, সে আমাকে বারবার অনুরোধ করেছে, স্যার আপনি আসবেন। আমি তো আসবো অবশ্যই। ফটোগ্রাফি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমি সবার আগে এগিয়ে আছি, কারণ আমরা তো আন্দোলন করে বড় হয়েছি। কারণ এই দেশের 2টা সত্য ইতিহাস আছে, একটা হচ্ছে 52 ভাষা আন্দোলন, আর একটা হচ্ছে 71 মুক্তিযুদ্ধ। সেই সময় আলোকচিত্র যে ছবিগুলো তুলেছিলেন আজকে সেটা স্মৃতি হয়ে গেছে। অনেকের মনে হয় যে আমি কেন সেই সময় জন্মগ্রহণ করলাম না। আর এই দেশের যত বিখ্যাত আলোকচিত্র শিল্পী ছিলেন, তারা যারা আমাদের সিনিয়র ছিলেন তারা প্রায় অনেকে চলে গেছেন না ফেরার দেশে। তার মধ্যে ডক্টর নজর আহমেদের কথা না বললেই নয়, নইবুদ্দিন আহমেদ, বেগ সাহেব, বিজন সরকার, রশিদ তালুকদার, বলে শেষ করা যাবে না।
আর অনেক সিনিয়র ফটোগ্রাফার আছেন যারা আমাদের সিনিয়র, তারা অভিমানী ফটোগ্রাফার, যারা কখনো মানুষের সম্মুখে আসেন না। 2 থেকে 3 জন মনে বেঁচে আছেন নাকি, তারপরে তো আমাদের সিরিয়াল। কিন্তু কষ্ট পাই তখনই যখন কেউ জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনি কি করেন? আমি ফটোগ্রাফার। তবু একটা বার্তা দেন না যে আর কি করেন। এটা আজও শুনতে হয়, কিন্তু এটা খুব কষ্ট দেয়। আমরা খুব লাকি যে আমি কত 45 ইয়ার্স, 35 বছর ফটোগ্রাফি করি। আমার স্টুডিও আছে একটা ছোট্ট, 32 বছর আমার একটা স্কুল আছে। এই আলোকচিত্র শিক্ষা এটা একটা বিরাট ব্যাপার। সালামকে আমি তাই বলেছিলাম যে তোমরা এগিয়ে যাও, আমাদের পৃষ্ঠপোষকতা সবসময় থাকবে যে যতটুকু বাড়ি করব, তবে কষ্টটা থেকেই যায়। কবি আসাদ চৌধুরী, আমার মামা, উনি বলেছিলেন যে চঞ্চল, এখন দেখছি আগে ঢাকা শহর ছিল কাকের শহর, এখন কাকের সংখ্যা থেকে দেখি ফটোগ্রাফারের সংখ্যা বেশি। হ্যাঁ, আমি ঠাট্টা করছি না, বাট এটা প্রাউড ফিল করি যে এখন সবাই ফটোগ্রাফি করে। আমার স্কুলে আমার কত প্রায় 14 বছর চলছে স্কুলে, আমার ম্যাক্সিমাম ছাত্র দেখি MBA পড়ছে তারা। তো এত MBA আমাদের কিন্তু কদিন পরে চাকরি হবে না, কিন্তু ফটোগ্রাফার কোনদিন বেকার থাকেনি, আমি দেখেছি। এটা খুব প্রাউড ফিল করি যে আমি একজন আলোকচিত্র শিল্পী। বাকিটা তো পরের কথা বললাম, তবে যথেষ্ট কষ্ট হয়েছে আমাদের। আমার মনে আছে যে আমার ক্যামেরা কেনার পয়সা ছিল না, বাবা তখন জয়েন্ট সেক্রেটারি, তো একটা ক্যামেরা চেয়েছিলাম, তখন উনি বলেছিল যে হাউ মাচ ইট উইল কস্ট, তখন বলছেন 44,000। তখন বাবা বলেছে তাহলে তোমাদের 2 মাস না খেয়ে থাকতে হবে। আজও সেই কথাটা বলতে পারিনি। কিন্তু সবচেয়ে ভালো লাগে আজকে যে সুদীপ্ত সালাম যে উদ্যোগটা নিয়েছেন, এটা খুব বড় একটা উদ্যোগ। আমি বলবো যে এক সময় দেখা যাবে যে বটগাছ হয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমাদের কিন্তু অনেক কষ্ট আছে। মনে আছে যে জীবনের প্রথম পুরস্কারে পেয়েছিলাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, যেটার পুরস্কারের অঙ্ক ছিল $10,000। ওই টাকা দিয়ে মনে আছে স্টুডিও করেছিলাম, তারপর জাতীয় পুরস্কার, অনেক কিছু জুটেছে এই ঝুলিতে। এখন কিছুদিন আগে ফেলোশিপ, অনার ফেলোশিপ পেলাম। তো তারপরেও কিন্তু আমাদের ওই স্বপ্নটা বাস্তবায়িত হয়নি যে ফটোগ্রাফিকে যে উৎসাহিত করবেন যারা, আমাদের সরকার প্রধান কেউ আমাদের এগিয়ে আসে। এবং আমাদের রশিদ তালুকদার ভাই মারা গেছেন, ওনার নেগেটিভগুলো কোথায়? ওনার ছেলেকে কি আমাদের কেউ খুঁজেছেন? এই সরকার প্রধানের কেউ যে একটা বই করে দেব, হৃদয় বাংলাদেশ, রশিদ তালুকদার, আত্মাটা শান্তি পেত। এই জন্য আমাদের গুরু বেগ সাহেব মারা যাওয়ার আগে আমরা একটা শব্দ বাংলা অভিধানে সংযোজন করেছিলাম যে উপাচার্য হতে পারে, হ্যাঁ, শিল্পাচার্য হতে পারে, তাহলে আলোকচিত্রাচার্য কেন হবে না? সেই শব্দটি আমরা 2000 সালে বাংলা অভিধানে অন্তর্ভুক্ত করেছি। আমাদের পাশেই দেখেন বিরাট আন্দোলন চলছে, তাই না? ছবি দেখে কিন্তু মানুষ অনেক কিছু ফিল করে। আমরা প্রতিদিন প্রচুর পরিমাণ ফোন পাই, ইমেল পাই, জানতে চাই দেশের কি অবস্থা, দেশ এখন অসুস্থ, কষ্ট পাই, অনেক স্মৃতি মনে পড়ে। সালাম, আপনারা অনেক বেশি লাকি, আর এই জেনারেশন অনেক বেশি লাকি যার প্রথম ক্যামেরাটাই নাইকন হয় আর ক্যানন হয়। আমি এখনো বলতে পারিনি, আমার বাবাও নেই, কিন্তু উনি মারা যাওয়ার আগে দেখে গেছেন যে ওনার সন্তান কোন স্থানে আছেন। তাহলে আলোকচিত্র শিল্পীরাও কিন্তু সেই স্থানটা দখল করে নিয়েছেন। তা আজকের অনুষ্ঠানে কামরুজ্জামান ভাইকে বলবো, ওনাকে আমি চিনি অনেক আগে থেকেই, দেখেছি আমার ডিমোডের ছাত্র। তো আপনার জন্য শুভকামনা রইল। আর সুদীপ্ত সালামকে বলবো যে আন্দোলন তো আমরা অনেক করেছি, 17 অ্যারেস্ট হয়েছি, 6 বার গুলিবিদ্ধ হয়েছি, কত কিছু সমাজতন্ত্র করতাম, এখনো করি, সমাজতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু কষ্টটা রয়ে যায়, একজন আলোচিত শিল্পীকে সম্মান করতে পারে না দেশের সরকার। এদেশের কষ্ট পেয়েছি অনেক, কিন্তু দুঃখটা থেকে গেল, জানি না মারা যাওয়ার আগে দেখে যেতে পারবো কিনা, যে দেশে 21শে পদক দেওয়া হয় কিংবা জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়, সেখানে একজন মেকআপ আর্টিস্টেরও পুরস্কার আছেন, একজন আলোকচিত্র শিল্পীর পুরস্কার নেই। কিছুদিন আগে শিল্পকলা একাডেমি লাকি ভাইয়ের সঙ্গে বসেছিলাম, দরজা জানলা বন্ধ করে। তো আমি জিজ্ঞেস করছি, চঞ্চল মারধর করবো নাকি? আমি না, ঠিক মারধর করবো কেন? আজকে একটা দাবি আছে, আদায় করিনি। সেটা হচ্ছে যে আপনারা থাকা অবস্থায় এই শিল্পকলা কিন্তু একটা গ্যালারি করে দেন, যেখানে আলোকচিত্র শিল্পীরা এক্সিবিশন করবে, একটা লাইব্রেরি হবে, পড়াশোনা করবে। কারণ হয়তো অনেকে জানেন না যে ফটোগ্রাফিতে এখন PhD হয়, অনেক বড় পর্যায়ে আছে বাংলাদেশের আলোকচিত্র শিল্পীরা। এবং
অনেকে অভিমান করে এই দেশ থেকে চলে গেছেন, আমরা কিন্তু ফিরে এসেছি বাইরে পড়াশোনা করেও। বঙ্গবন্ধুর একটা কথা মনে আছে যে উনি যেভাবে কথা বলতেন, একটু বলি, এই তুই দেশের পড়া দেশে ফিরবি। জি স্যার, বলেছিলাম, দেশেই আছি। এই প্রথম মনে বের হলাম সুদীপ্ত সালামের জন্য, কষ্ট পাই, কিন্তু যেদিন খুশি হবো, যেদিন দেখে যেতে পারবো যে আলোচিত শিল্পীদের জন্য একটা শিক্ষার ব্যবস্থা হয়েছে, যেটা হয়তো চারুকলা হতে পারে, আমাদের পাশেই আছে। কোনো প্রতিষ্ঠান হয়নি সরকারি পর্যায়ে, এই জন্য যারা আমরা পেশাদারি যোগ্যতা অর্জন করছি তারা স্কুল করেছি, তারা আরো ফটোগ্রাফার তৈরি করছি। এরকম বাংলাদেশে প্রায় 10-12টি স্কুল আছে। এটা একটা শুভ লক্ষণ বলবো। তবে আমরা সরকারের দিকে তাকিয়ে আছি, তবে ওনারা আমাদের জন্য কিছু একটা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আর এই দেশের জন্য সবাই দোয়া করবেন, কারণ দেশ অনেক অসুস্থ এখন। ভালো থাকবেন। আন্তরিক ধন্যবাদ বিশিষ্ট আলোকচিত্রী চঞ্চল মাহমুদ সাহেবকে। এবার আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের বিজয়ী আলোকচিত্রী, তার অনুভূতি আমরা শুনব। আমি এখন তার অনুভূতি প্রকাশ করার জন্য জনাব কামরুজ্জামান সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি। খুবই কি বলে, জীবনে এত বিব্রতকর অবস্থায় কখনো পড়ি, খুবই বিব্রতকর। মানে এইরকম পোডিয়াম ডায়াসে বসা, পোডিয়ামে দাঁড়িয়ে কথা বলা, আমি সাধারণত ওই জায়গায় থাকি এবং হচ্ছে যে একটা মুহূর্তের অপেক্ষা করি যে একটা মানুষ কি বলছেন, কি ইয়ে করছেন, সেটার ছবি তোলা আমাদের কাজ। তো অনুভূতি খুব মিশ্র আসলে। আমার গলাটার মধ্যে একটু ভাঙা ভাঙা লাগছে, তাই না? মানে পুরো পরিস্থিতি আসলে এরকম একটা তৈরি করেছে যে আসলে অনুভূতি কি বলবো। আমার পাশে যাদের সঙ্গে বসেছিলাম তাদেরকে একটু বলা শুরু করি। চঞ্চল মাহমুদ আমার কাছে মনে হতো যে ছোটবেলায় যখন ছবি দেখতাম, সুন্দরীদের ছবি, মনে হতো যে ভদ্রলোকের না জানি কি মেয়ে পটানোর ক্ষমতা আছে। আমি কিন্তু ওনাকে দেখিনি তখন। চঞ্চলদার চেহারা মুখ দেখেছি আমি অনেক পরে, কিন্তু চঞ্চলদার মেয়েদের ছবি যখন দেখতাম, সুন্দর সুন্দর মেয়ে, মানে প্রত্যেকটা মেয়ে নিশ্চয়ই ওনার প্রেমে হাবুডুবু খায়, নয়তো মানে তাকে মানে কি বলে, এত এত মেয়ে তার কাছে গেলে ছবি তুলতে আসবে। ছবি তো আরো অনেকেই তোলে, কারণ আমি ছোটবেলা থেকেই ছবি, আমি আমাকে গড়ে তুলেছে ছবি, ভিজুয়ালস। তো আজকে এই লোকটা আমার পাশে এবং তিনি বলছেন, উনি আমাকে চেনেন। তো আমরা আসলে জন্মের পর থেকেই ফটোগ্রাফার হিসেবে জন্মের থেকে নিকন বা ক্যানন ব্যবহার করি বলি না। মানে আমি আসলে আজকে একটু ভাগ্যবান বোধ করছি নিজেকে যে উনি আমাকে চেনেন। এটা আপনি বলছেন কিভাবে চেনেন আমি জানি না। সাবের ভাই, মানে সাবের ভাই হচ্ছে যে আমার মনন গড়ে দেওয়ার পেছনে যে কয়েকটা লোক ছোট ছোট করে ইয়ে করেছে, সাবের ভাই তার মধ্যে একজন। তার একটা গল্প আমি এখনো ভুলি না, ফেরা হয় না। সাবের মনে আছে কিনা আমি জানি না। আমি অনেক শিল্পীকে বলেছি আপনি একটু ওই গানটা গান, তো বলেন যে কোন গানটা, বললাম ওই গানটা, মারা গেছেন সঞ্জীব দা, বলে যে দাদা রে আমি তো ওই গানটা ভুলে গেছি। তো এই জন্য সাবের ভাইকে জিজ্ঞেস করলাম, সাবের ভাই আপনার মনে আছে কিনা ফেরা হয় না গল্পটা। অবসাদ আর মরার গল্প, অসাধারণ মানে আখ্যান সিরিজ, মানে মধ্যবিত্ত জীবনের যন্ত্রণার যে কি অদ্ভুত ইয়ে। আন্দালি ব্রাসদি, আমি ভাবতাম যে ভদ্রলোক বোধহয় বিদেশি কেউ, ওনার লেখা ওই ইয়ে করা হয়, অনুবাদ করা হয়। উনি আমার পাশে বসে আছেন, ভাগ্যবান বোধ করছি। কিন্তু খুব অস্বস্তি, ওই যে পুরনো কথা। গতকালকে আমার গত পরশু আমার এক কলিগ আমাকে জিজ্ঞেস করতে, কনগ্রাচুলেশনস। কেন? যে আপনি তো ফটোগ্রাফার অফ দ্য ইয়ার হচ্ছেন। আমি তো আমার কিছু ইয়ে, আমি খবরটা কোথাও দিইনি, এই জন্য আমার বাসায়ও জানে না, আমার বাসার লোকজন আজকে জানে না আমি আজকে একটা পুরস্কার নিতে এসেছি। আমি এই মেকানিজমটা এখনো শিখে উঠতে পারিনি আর কি। তো মানে কিভাবে ইয়ে করা যায়।
তো আমি বললাম যে আপনি কি করে জানেন? বললাম যে জানলাম, অফিসে এইসব তো খবর থাকে না। বলেই সে বলছে, আচ্ছা আপনাকে যে তরুণ আলোকচিত্র পুরস্কার দিচ্ছে, আপনি কি তরুণ? আমি কি তরুণ? আমাকে দেখি একটু বুড়ো মনে হয়, আমি জানি না, মানে তরুণ। আবার হ্যাঁ, আমি আবার ভাবলাম যে মানে তরুণ, প্রতিশ্রুতিশীল, এই জিনিসগুলো আসলে কি। তো খুব এলোমেলো কথা বলছি, তাই না? যেটা হচ্ছে যে আমার ফটোগ্রাফির কাছে আবেদন, আমাকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি তরুণ। আর দুই হচ্ছে সত্যিকার অর্থেই ঢাকার বাইরে মূলত যারা তরুণ, যারা খুব খেটে খুঁটে কাজ করার চেষ্টা করছে, আমার মনে ফটোগ্রাফির দায়িত্ব, ফটোগ্রাফি এবং আমাদের আরও যারা সংগঠন আছে এরকম দায়িত্ব হচ্ছে যে এদেরকে অনেক বেশি লাইমলাইটে নিয়ে আসা। মানে আমরা ঢাকার লোকজন, ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশকে রাজধানী যদি আমরা ঢাকা ধরি, দুনিয়ার রাজধানী হচ্ছে ধরা যায় নিউ ইয়র্ক, অন্তত ফটোগ্রাফির রাজধানী নিউ ইয়র্ক। সারা দুনিয়া আমি ভাবি যে আমি যদি আমেরিকায় আমার নাগরিকত্ব থাকতো, তাই আমি হয়তো নিউ ইয়র্কে না জায়গা পেলে অ্যালাবামায় যেতাম, অ্যারিজোনায় কাজ করতাম, টেক্সাসে, অন্তত অ্যালাস্কায় গিয়ে কাজ করা যেত। কিন্তু বাংলাদেশের কিন্তু সেই ইয়েটা নেই। বাংলাদেশে একটা চা দোকান করতে গেলেও ঢাকায় এসে চা করতে হয়, চায়ের দোকানটা দিতে হয়, এইরকমই আমাদের। কিন্তু ঢাকার বাইরে নিশ্চয়ই খুবই প্রতিশ্রুতিশীল, খাটিয়ে লড়াকু ফটোগ্রাফার আছে, তাদেরকে তুলে নেওয়াটা খুব বেশি জরুরি। এটা আমরা একদমই খেয়াল করি না। আর আমি জানি না, মানে এখানে আপনারা যারা দর্শক সাহিত্যে বসে আছেন, আপনারা রবাহুত কিনা, অনেকেই তরুণ, সালামের প্রতিবেশী, মানে পেশার অর্থে প্রতিবেশী, কিন্তু অনেকেই মনে হচ্ছে আপনারা আলোকচিত্র জগতের কেউ না। কিন্তু আপনারা এখানে এসছেন, আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে, এবং মজার বিষয় হচ্ছে যে আজকে আমার যারা কমিউনিটিতে, আমি যেই কমিউনিটিতে পরিচিত, সেই কমিউনিটির কেউ নেই। এইটাও খুব ভালো লাগছে যে মানে জিনিসটা অত বেশি প্রচার পাইনি। প্রচার পাওয়া দরকার সেই মানুষগুলো, যেই মানুষগুলো আসলেই একদম প্রচারের বাইরে থাকেন। বিজনদার জন্য, বিজনদা মানে আমার মানে কি বলে, এইরকম এই মাপের ফটোগ্রাফার সারা জীবন যেই রকম বেদনা না পাওয়া, কষ্টের মধ্যে দিয়ে কাটিয়ে গেছে, এবং তার মৃত্যুটাও কি করুন, অদ্ভুতভাবে মারা গেলেন ভদ্রলোক, একদম নীরবে, তার ছবির মতোই। তো হয়তো বা একটা দিন আসবে যে যখন একজন আলোকচিত্রীকেও আনরেকগনাইজড অবস্থায় মারা যেতে হবে না। আমি সেই দিনটার খুব অপেক্ষায় আছি, যে দিন হচ্ছে যে আমরা যারা আলো নিয়ে কাজ করি, আমরা তো আলোর কারবারই, আমাদের জীবনটা হচ্ছে আলোর নিচের ইয়ে, মানে প্রদীপ যেমন বা আলো দেয়, প্রদীপের নিচটা অন্ধকার থাকে। তো আমাদের আলোকচিত্রীদের জীবনের নানা রকমের অব্যক্ত বেদনার ব্যাপার আছে। আমি জানতাম না, মানে চঞ্চলতার ভেতরে অনেক ক্ষোভ, দুঃখ, রীতিমতো মানে সফল একটা মানুষ, ঈশ্বরীয় সাফল্যের অধিকার একটা মানুষ, কিন্তু তার মধ্যেও দুঃখ, এবং এই দুঃখটা কিন্তু ব্যক্তিগত না, এটা সম্প্রদায়গত একটা দুঃখ। উনি অন্যান্য মানে এই পুরো পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ব্যথা তিনি একা বহন মানে তিনি ধারণ করছেন। তা আমার মনে হয় যে আমরা যত এরকম মানে যারা সৃজনশীল মানুষ, আমি আমার কথা বলছি না, অন্যদের কথা, যারা সৃজনশীল মানুষ, সেই সব মানুষদের, মানুষ যত সাধারণ মানুষের কাতারে যাবে এবং সাধারণ মানুষ যত এইসব মানুষদের কাছাকাছি আসবে, তখন আমার মনে হয় যে পরিস্থিতিটা পাল্টাবে। আমি সেদের অপেক্ষায় আছি। সবাইকে ধন্যবাদ। প্রিয় জামান ভাইকে, বন্ধুরা এবং সুধীজন, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।